সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 24 মার্চ, 9 চৈত্র, মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো বরাক উপত্যকায় রাজনৈতিক মহলে রণডঙ্কা। মনোনয়নপত্র জমার পর প্রার্থীর আশা জনগণের পাশেই রয়েছে। জনগণ যে দলে হাত বাড়াবেন সেই প্রার্থী জয়ী। বিধানসভায় বরাকে 13টি আসন রয়েছে। বরাকের 13টি বিধানসভা কেন্দ্রের ভোটারের সংখ্যা 28,19,514। তৃতীয় লিঙ্গে রয়েছে 27। বরাক উপত্যকার 13টি আসনের মধ্যে দক্ষিণ করিমগঞ্জের বিধানসভা আসনে সর্বোচ্চ ভোটারের সংখ্যা রয়েছে 2,84,408 এবং বরাকের 13টি বিধানসভা কেন্দ্রের সর্বনিম্ন ভোটারের সংখ্যা লক্ষ্মীপুর আসনে 1,77,209। এর পরবর্তী খবরটি হলো রেশন কার্ডধারীদের জন্য সুখবর। একসঙ্গে দেওয়া হবে 3 মাসের রেশন চাউল। সূত্রের খবর, আগামী এপ্রিল মাসে রেশন কার্ডধারীদের জন্য একসঙ্গে দেওয়া হবে 3 মাসের খাদ্যশস্য। রেশন কার্ডধারীরা আগামী এপ্রিল মাসে একসঙ্গে 3 মাসের খাদ্যশস্য পাবেন। কেন্দ্র সরকার থেকে এ বন্টনের সিদ্ধান্ত। কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 80 কোটিরও বেশি উপভোক্তা সরাসরি উপকৃত হবেন। সরকারি সূত্রে জানা গেছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি আইনের আওতায় থাকা উপভোক্তাদের আগামী মাসে অর্থাৎ এপ্রিল মাসে একসঙ্গে 3 মাসের খাদ্যশস্য দেওয়া হবে। কেন্দ্র সরকার থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী এপ্রিল মাসে দেওয়া হবে রেশন কার্ডধারীদের জন্য এপ্রিল, মে এবং জুন মাসের খাদ্যশস্য। কেন্দ্র সরকার থেকে জানানো হয়েছে, রেশন কার্ডধারীরা পূর্বেই যে পরিমাণ পেয়ে যেতেন সেই পরিমাণেই পাবেন। কোনো মাপকাঠির সীমা পরিবর্তন করা হয়নি। ন্যাশনাল ফুড সিকিউরিটি আইনের আওতায় থাকা উপভোক্তাদের আগামী মাসে অর্থাৎ এপ্রিল মাসে একসঙ্গে 3 মাসের খাদ্যশস্য দেওয়া হবে। এপ্রিল, মে এবং জুন এই 3 মাসের চাউল রেশন কার্ডধারীরা পাবেন একসঙ্গে। এর পরবর্তী খবরটি হলো টিকিট না পাওয়ায় বিজেপির প্রবীণ নেতা জয়ন্ত কুমার দাস দল থেকে ইস্তফা দিয়েছেন। বিজেপির দল থেকে দিশপুর আসনে টিকিট প্রত্যাশী ছিলেন জয়ন্ত কুমার দাস। তিনি দীর্ঘদিন থেকে বিজেপিতে কর্মরত ছিলেন, কিন্তু টিকিট থেকে বঞ্চিত হওয়ার পর দল ত্যাগ করলেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত উল্লেখ করে দল ত্যাগ, কিন্তু পরে সামাজিক মাধ্যমে এসে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি জানিয়েছেন, অনেক দিন থেকে তিনি বিজেপিতে কর্মরত ছিলেন, কিন্তু উনার কথা একটুও কেউ গ্রাহ্য করেনি। এতে তিনি খুবই দুঃখিত হয়ে ভারতীয় জনতা পার্টি থেকে ইস্তফা দিলেন। এর পরবর্তী খবরটি হলো, যতই বিধানসভার দিন এগিয়ে আসছে ততই রাজনৈতিক মহলে চলছে সমালোচনা আলোচনা। কংগ্রেস নেতা গৌরব গগৈ জানালেন, এবারে রাজ্য থেকে বিজেপি সাফাই হবে। কত আসন পিছিয়ে থাকবে এবার বিজেপি ভোট গণনার পরেই বুঝতে পারবে তাহারা। হেমন্তের বিদায় ঘণ্টা বেজে গেছে বললেন গৌরব গগৈ। বিজেপির অনেক নেতার গলায় জল নেই বললেন গৌরব গগৈ। কণ্ঠস্বর বদলে গেছে, শুকনো গলার তীক্ষ্ণ কথা। হেমন্তের বিদায় ঘণ্টা বেজে গেছে বললেন আবার গৌরব গগৈ। তিনি জানিয়েছেন, এবারে রাজ্যের জনগণ বিজেপিকে মুছে ফেলবে। ভারতীয় জনতা পার্টি এবার বুঝতে পারবে যে আমরা জনগণের সাথে কি অত্যাচার করেছি। এ অত্যাচারের ফল এখন জনগণ ভালোভাবেই দিবে। এবার হেমন্তের বিদায় ঘণ্টা নিশ্চিত। এ বিষয়ে মন্তব্য করলেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। এর পরবর্তী খবরটি হলো, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা, অর্থের লোভে পাকিস্তানে তথ্য পাচার, গ্রেফতার বায়ুসেনার কর্মী। অত্যন্ত গোপনীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পাচার। পাকিস্তানের হাতে পাচারের অভিযোগে ভারতীয় বায়ুসেনার এক অসামরিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানের তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করা ওই ব্যক্তি সুমিত কুমার। জানা গিয়েছে, ভারতীয় বায়ুসেনার কর্মী সুমিত কুমারের বয়স 36 বছর। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা সুমিত কুমার, কিন্তু অসম ডিব্রুগড় জেলার চাবুয়া বায়ুসেনা ঘাঁটিতে কর্মরত ছিলেন তিনি। বায়ুসেনার কর্মরত অবস্থায় তথ্য পাচার পাকিস্তানে। গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ, গুপ্তচর সেজে পাকিস্তানের তথ্য পাচার নিজ দেশ থেকে।
পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গেও যোগাযোগ। সুমিত কুমারের দেশ বিরোধী কাজ এবং বিশ্বাসঘাতকতার জন্য তৎক্ষণাৎ গ্রেফতার করা হয়েছে। তথ্য অনুযায়ী 2023 সাল থেকে সুমিত কুমার নিয়মিত যোগাযোগ চালাচ্ছিল পাকিস্তানে। পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ, গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ, আবুয়া ও বিকানেরের লাল বায়ুসেনা ঘাঁটির অবস্থান, সেখানে মোতায়েনের যুদ্ধ বিমান ও মিসাইল ব্যবস্থার বিস্তারিত তথ্য, এমনকি বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকদের ব্যক্তিগত তথ্য পাচার করত সুমিত কুমার। পরে গোয়েন্দার সূত্র ধরে সুমিত কুমারকে গ্রেফতার করা হয়। দফায় দফায় জেরা চালানো হচ্ছে সুমিত কুমারের উপর কোনো আরো তদন্ত পাওয়া যাচ্ছে কিনা এবং কড়া নজরদারি চলছে সুমিত কুমারের উপর। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা, অর্থের লোভে পাকিস্তানে তথ্য পাচার, গুপ্তচর সেজে গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ, পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ, দেশ বিরোধী কাজে লিপ্ত থাকায় তৎক্ষণাৎ সুমিত কুমারকে গ্রেফতার করা হয়েছে এবং দফায় দফায় জেরা চালানো হচ্ছে আরো কোনো তদন্ত পাওয়া যাচ্ছে কিনা। এর পরবর্তী খবরটি হলো, প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়াকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন হাইলাকান্দির বিজেপি প্রার্থী মিলন দাস। মনোনয়ন জমা দেওয়ার পর কিছু তিনি বক্তব্য দেন। আমি সাধারণ ঘরের ছেলে, হাইলাকান্দির উন্নয়নের জন্য আমার লক্ষ্য রয়েছে। আমি সাধারণ ঘরের ছেলে হয়ে বিজেপি দলের টিকিট পেয়েছি। সাধারণ ঘরের সুখ দুঃখ ভালোভাবেই আমি বুঝতে পারি। আমি যদি জয়ী হই তাহলে আমার লক্ষ্য থাকবে সবসময় উন্নয়ন, জনগণের পাশেই থাকা আমার লক্ষ্য থাকবে। তিনি জানিয়েছেন, মনোনয়ন জমা দেওয়ার সময় অনেক জনস্রোত ছিল, সেই আশীর্বাদটি আমার উপর আসুক এবং বিজেপি দল থেকে আমি হাইলাকান্দিতে জয়ী হই। অন্যদিকে কংগ্রেস প্রার্থী রাহুল রায় মনোনয়নপত্র জমার পর জনগণ ঘরের ছেলেকে চাইছে। জনগণের আশা ভরসা ঘরের ছেলেই জয়ী হোক। রাহুল রায় জানিয়েছেন, জনগণ মনে মনে নিশ্চিত করেছে এবার ঘরের ছেলেকেই জয়ী করাবেন। তো আশা রয়েছে কংগ্রেস দল থেকে আমি জয়ী হব। যদি জনগণ আমাকে আশীর্বাদ দেন তাহলে আমি নিশ্চিত জয়ী হব, বললেন রাহুল রায়। এর পরবর্তী খবরটি হলো, বরাক ভ্যালিতে কোনো মিয়া নেই, বললেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বরাক ভ্যালিতে সব মুসলমান রয়েছেন, তিনি সঙ্গে তুলনা দিয়ে জানিয়েছেন, করিমগঞ্জে অনেক ভোট বিজেপি পেয়েছে, তাহা মুসলমানরাই অনেক ভোট দিয়েছে বিজেপিকে। এ উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, বরাক ভ্যালিতে কোনো মিয়া নেই, সব মুসলিম রয়েছেন, মুসলমান রয়েছেন। এ বিষয়ে উদাহরণ দিতে গিয়ে তিনি জানান, দু প্রকারের হতে পারে, কেহ কিছু কঠোর এবং কেহ রাষ্ট্রবাদ, কিন্তু বরাক ভ্যালিতে কোনো মিয়া নেই, মুসলমান রয়েছেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।